আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। গত সপ্তাহে আমার ঘটনাটি আপনার অনন্য উপস্থাপনায় জীবন্ত লাগছিল বরাবরের মতো, তাই আপনাকে অন্তর্নিহিত আন্তরিক ধন্যবাদ। অতীতে ভূত এফএম ও বর্তমানে ভূত.com মিলিয়ে আজ আমার 10ম ঘটনা উপস্থাপিত হতে যাচ্ছে, তাই ভয়ঙ্কর চমকপ্রদ একটি ঘটনা পরিবেশন করলাম। আশা করি শ্রোতা বন্ধুদের শোনার সময় গায়ে কাঁটা দেবেই। ঘটনা শুরুর আগে কয়েকটি কথা বলতে চাই কিছু মানুষকে, যারা প্রায়শই কমেন্টে বলেন যে ঘটনা ভয়ের হচ্ছে না বা প্রায় ঘটনা কমন হয়ে যাচ্ছে, অন্য জায়গায় এর চেয়ে ভালো অনুষ্ঠান হচ্ছে। আমি তাদের বলি, ভয়ের এবং ভৌতিক সব ঘটনা নিয়ে শুধু বাংলাদেশে নয়, ভারতেও রাসেল ভাইকে অনুসরণ করে প্রচুর অনুষ্ঠান শুরু হয়েছে। তাতে কি এসে যায়? একটা কথা বলবো, চকচক করলেই শোনা হয় না। আর ভয়ের কথা বলছেন, ধরুন আপনি আপনার রুমে ঢুকে সুইচ টেপে আলো জ্বালাতেই হঠাৎ আচমকা পেছনে ঘাড়ের কাছে একটি উষ্ণ নিঃশ্বাস অনুভব করলেন। পেছন ফিরে দেখতেই আতঙ্কে আতকে উঠে আপনি যে ভয়টা পাবেন, ঠিক সেই ভয়টাই পাবেন রাতে কোনো শুনশান অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে আপনার সামনে শূন্য থেকে একটি কাটা মাথা ধপ করে এসে পড়লে। এক্ষেত্রে ঘটনা দুটো আলাদা হলেও ভয়ের পরিভাষা এক। তাই আপনাদের অনেক ঘটনা একই রকম মনে হলেও আদতে কিন্তু তা সম্পূর্ণ আলাদা। আচ্ছা বলুন তো, অন্ধকারের কি কোনো রূপ হয়? না, হয় না। যাই হোক, আর কথা না বাড়িয়ে প্রবেশ করি এক রোমহর্ষক পৈশাচিক জগতে। সেদিন ছিল অমাবস্যার রাত, তার উপর আবার সন্ধ্যা থেকেই ঈশান কোণে গোমরা মুখে কালো মেঘটাও যেন ধৈর্যের বাঁধ ভেঙে কাল বৈশাখী হয়ে আছড়ে পড়ছে প্রকৃতির ওপর। ফলে কর্দমাক্ত রাস্তা ভীষণ বিপদসংকুল হয়ে পড়ে। গাঙ্গুলিয়া থেকে পৌরোহিত্য করে ফিরছিলাম। 3 ক্রোশ রাস্তা ভেবেছিলাম একটু পা চালিয়ে হাঁটলে নিশ্চয়ই সন্ধ্যার আগে পৌঁছে যাব আমার গ্রাম বাঁশখাটায়। তাই মুখুজ্জে মশাইয়ের অনেকবার বলা সত্ত্বেও তাদের গরুর গাড়িতে আসেনি। এখন দেখছি গাড়িতে এলে হয়তো ভালোই করতাম। অগত্যা সেই পিচ্ছিল রাস্তায় যতটা সম্ভব সাবধানে হাঁটতে শুরু করলাম ঘরের উদ্দেশ্যে। বৃষ্টিটা একটু ক্লান্ত হয়ে থেমেছে। কাদা রাস্তায় সাবধানে পা ফেলে যতক্ষণে গ্রামের সীমানায় পৌঁছালাম, ততক্ষণে সন্ধ্যা ঘনীভূত হয়েছে। রাস্তাটা যেহেতু চেনা, তাই অন্ধকার পথে নিজেকে ভাসিয়ে দিলাম। সেদিন মনটা মেয়েটার জন্য একটু বেশি আকুল ব্যাকুল হচ্ছিল। সন্তান সম্ভবা পাগলি মাটা কি জানি সারাদিনে কি খেলো, কি করলো। প্রসবের দিন শীঘ্রই ঘনিয়ে আসছে। নিজের কাজটাও ঠিক করে করতে পারে না। যদিও ভোলার মাকে বলে এসেছিলাম শ্যামার যেন একটু খেয়াল রাখে, কিন্তু তার তো বিকেলেই চলে যাওয়ার কথা। জানে আমি তার আগেই চলে আসব। এখন জানি না সে আছে না চলে গেছে। দ্রুত পা চালাবো, এমন সময় পাশের জঙ্গল থেকে একটি চিঁ চিঁ শব্দ ভেসে আসতে লাগলো। চমকে উঠলাম, ভাবলাম হয়তো কোনো জন্তু জানোয়ার। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই জঙ্গল কাঁপিয়ে একটা আর্তনাদ ভেসে আসে। আতঙ্কে শিউরে উঠি। কোনো কিছু অপ্রাকৃতিক অমঙ্গলের আশঙ্কা আঁচ করতে পেরে মনটা ভয়ে কেঁপে উঠছিল বারবার। ইষ্ট দেবতার নাম করে দ্রুত পা চালালাম। তারপর থেকে মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে। মন্দিরের কাছাকাছি আসতেই দেখি গ্যাস লাইটের আলো বেশ কয়েকটি ছায়ামূর্তিকে চিরে ছিটকে বেরিয়ে আসছে। ব্যাপার কি? এত রাতে লোকজন কেন জড়ো হয়েছে মন্দিরে? পৌঁছে দেখি গ্রামের মোড়ল এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সহ কিছু গ্রামবাসী দাঁড়িয়ে, সবার মুখে দুশ্চিন্তা ও আতঙ্কের ছাপ। কি ব্যাপার এই সময় এখানে সবাই? কি হয়েছে? কেউ কিছু বলছেন না কেন? মোড়ল মশাই, কি হয়েছে? আমি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করে উঠলাম। দেখি সবাই নিস্তব্ধে আতঙ্কে আমার দিকে তাকিয়ে আছে। মোড়ল মশাই বলে উঠলেন, ভট্টাচার্য মশাই, ভয়ঙ্কর অনর্থ হয়ে গেছে। গ্রামের ওপর অশুভ পিশাচের ছায়া নেমে এসেছে। একটি ভয়ঙ্কর মর্মান্তিক পৈশাচিক ঘটনা ঘটে গেছে। মোড়ল মশাইয়ের কথা শুনে আতঙ্কে মনটা ছটফট করে ওঠে। এই রে, মেয়েটা তো ঘরে একা আছে। উঠোনে
পা রাখবো এমন সময় মোড়ল মশাই সহ সবাই বাধা দিয়ে উঠল। ব্যাপারটা খুবই অস্বাভাবিক ও আশ্চর্যজনক লাগলো। মেয়েটার জন্য দুশ্চিন্তা ক্রমশ বাড়ছিল। বুকের ধড়ফড়ানিটা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। কেউ যেন বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল। সবাইকে উপেক্ষা করে কপারটা ধাক্কা দিয়ে খুলে যা দেখি তা দেখার জন্য আমি কেন মারা গেলাম না। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, কান্নায় বুকটা ফেটে যাচ্ছিল। শ্যামা মায়ের রক্তাক্ত বিবস্ত্র ছিন্ন ভিন্ন নিথর দেহটা মেঝেতে পড়ে আছে, নৃশংসভাবে নাড়িটাও ছেঁড়া। কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে নিজের কাঁধে থাকা হরিনাম উত্তরীয়টা তার শরীরে ঢেকে দিয়ে ধিক্কার জানিয়ে চিৎকার করে উঠি, আপনারা কি মানুষ? একটা নারী দেহ এভাবে বিবস্ত্র হয়ে পড়ে আছে, হতে পারে সে পাগলি এবং মৃত, তাই বলে কি তার এইটুকু অধিকার নেই লজ্জা নিবারিত করার? হায় ঈশ্বর, এই দৃশ্য দেখানোর আগে আমাকে কেন মেরে ফেললে না? এখনো কেন আমার চোখ অন্ধ হলো না? কি দোষ ছিল আমার নিষ্পাপ মেয়ের? বলো, চুপ করে থেকো না। এমন সময় বাইরে মেঘের গর্জনের সাথে সাথে আবারও বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে জঙ্গলের মধ্য থেকে পুনরায় চি চি শব্দ ও আর্তনাদ ভেসে আসতে গ্রামের লোকেরা ভয়ে যে যার মতো দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। মোড়ল মশাই যাওয়ার আগে উদ্বিগ্ন ও গম্ভীর স্বরে বলে গেলেন, ভট্টাচার্য মশাই, পিশাচি পাগলিটাকে মেরে ওর পেটের বাচ্চাটাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। ওই শুনতে পাচ্ছেন পিশাচের চিৎকার? তাই তো ভয়ে কেউ ওর কাছে যেতে পারেনি। আপনি তাড়াতাড়ি শাস্ত্রমতে ওর সৎকারের ব্যবস্থা করুন, আর দেখুন এই পিশাচকে কি করে আটকানো যায়। শ্যামা মায়ের সৎকার শেষ করে যখন ঘাট থেকে স্নান করে উঠলাম, ততক্ষণে পূব আকাশে সেই অভিশপ্ত রাত্রির মায়া কাটিয়ে অপরাধী মুখে সূর্যটা যেন ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বলে ভট্টাচার্য দাদু কিছুক্ষণ নীরব হয়ে অদূরে পতিত থাকা চিতাভস্মের দিকে তাকিয়ে বসে রইলেন। পশ্চিমের আকাশটা ধীরে ধীরে উদাসীন হয়ে যাচ্ছে। 2015 সেবার বিদেশ থেকে ফেরার সময় রাতে বাসের মধ্যে অশরীরী সমরেশের কাছ থেকে চা বাগানের মেয়েরূপী পিশাচিনীর কাহিনী শুনতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, তা তো আপনারা সকলেই জানেন। আর তারপর থেকে আমার ভূত প্রেতের প্রতি ভয় ও বিশ্বাস আরো কয়েক গুণ বেড়ে গেছে। সেবার শ্বশুরবাড়িতে ছুটির বেশ কিছুদিন কাটিয়েছিলাম, ফলে স্বভাবতই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে আলাপচারিতা ও আড্ডার আসর বসত। সেরকমই ওখানকার শ্মশান কালী মন্দিরের পুরোহিত প্রায় বছর 80 নিবারণ ভট্টাচার্য প্রিয়ার ভট্টাচার্য দাদুর সাথে বসে আলাপ হয়ে যায় বেশ। আর যেহেতু উনি শ্মশানেই থাকেন, তাই ওনার কাছ থেকে যে অলৌকিক ঘটনার সম্ভার থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ভেবে এক বিকেলে আমি, প্রিয়া ও তার দুজন কাজিন মিলে হাজির হই তার কুটিরে। এখানে বলে রাখি, ভট্টাচার্য দাদুর 3 কুলে কেউ ছিল না, তাই বহু বছর আগে তৎকালীন গ্রাম প্রধানের তত্ত্বাবধানে মন্দিরের পাশেই শ্মশানের কাছে তার বাসযোগ্য একটি ছোট্ট কুটির বানিয়ে দেওয়া হয়েছিল। ভট্টাচার্য দাদু সেই থেকে ওখানেই থাকেন। গ্রামের একজন পরিচারিকা সকাল বিকাল এসে তার সমস্ত কাজ করে দিয়ে যায়। ভট্টাচার্য দাদু আমাদের দেখে খুব খুশি হলেন। তারপর আমাদের কিছু মুড়ি মুরগি খেতে দিয়ে আমাদেরই জোড়াজুড়িতে অবশেষে একটি ঘটনা বলতে শুরু করলেন। উদাসীন পশ্চিম আকাশে সন্ধ্যার চাদরে মুখ ঢাকতে ম্লান মুখ সূর্যের তখনও কিছুটা বাকি। ঘটনা বলতে গিয়ে পুনরায় ভট্টাচার্য দাদুর অতীতের কোনো এক চাপা কষ্টের তারে টান পড়েছে, তাই বোধহয় চিতাভস্মের দিকে তাকিয়ে থাকতে থাকতে হয়তো ওই ছায়ের ভেতর অতীতের সেই মর্মান্তিক কষ্টের ঝলসানো মুখটা খুঁজে চলেছেন অন্যমনস্ক হয়ে। ভট্টাচার্য দাদু, ও ভট্টাচার্য দাদু, কি হলো? চুপ করে গেলে কেন? বলো তারপর কি হলো। পুরোহিত ঠাকুর আবার বলতে শুরু করলেন। ও হ্যাঁ, বলছি। আজ থেকে প্রায় 45 বছর আগের কথা, সম্ভবত 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন বা শেষের দিকে, ঠিক মনে নেই।
তবে এটুকু মনে আছে, তখন ওপার বাংলা থেকে প্রচুর হিন্দু মুসলিম মানুষ পশ্চিম পাকিস্তানি সেনার হাত থেকে বাঁচতে সীমানা পেরিয়ে রাতের অন্ধকারে এপার বাংলায় ঢুকে পড়ত। আর ভারত বাংলাদেশ সীমানা আমাদের গ্রামের পূর্ব প্রান্ত ঘেঁষে চলে যাওয়ার দরুন এখানেও কিছু শরণার্থী ঢুকে পড়ে। পরবর্তীতে তাদেরকে মিলিটারি ক্যাম্পে নিয়ে গেলেও একজন আমার কাছে থেকে যায়, আর ওটাই ছিল তার জীবনের কাল। সেদিন সন্ধ্যারতি শেষ করে মন্দিরের ফটক বন্ধ করতে যাব, এমন সময় গোঙানি ও মেয়েলি কান্নার শব্দ ভেসে আসে অন্ধকারে মন্দির প্রাঙ্গণে শিমুল গাছটার কাছ থেকে। তাকিয়ে দেখি একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠাহর করা যাচ্ছিল না। লণ্ঠন হাতে কাছে গিয়ে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে, পরনে ছেঁড়া ফাটা সালোয়ার কামিজ, রুক্ষ সূক্ষ্ম চুল। দেখে মনে হয় বছর 16-17 কিশোরী। ও কে? ও কোথা থেকে এসেছে জিজ্ঞেস করতে ওর স্বভাব আচরণ ও ভিত্তিহীন জড়ানো পেঁচানো ওপার বাংলার আমতামতা কথা শুনে আন্দাজ করতে পারলাম যে মেয়েটির মস্তিষ্ক বিকারগ্রস্ত এবং ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের সাথে বোধহয় এপারে ঢুকেছে। এখন কোনো কারণে সঙ্গ হারিয়ে এই মন্দির প্রাঙ্গণে এসে পড়েছে। হয়তো মেয়েটিকে সেখানেই ফেলে রেখে চলে যেতাম, কিন্তু হঠাৎই মেয়েটি মূর্ছা যাওয়ার উপক্রম হলে কাছে গিয়ে ওকে ধীরে ধীরে মন্দিরের সিঁড়ির ওপর বসাতে গিয়ে লক্ষ্য করলাম যে মেয়েটির উদর খানিকটা স্ফীত, সম্ভবত অন্তঃসত্ত্বা। তাই ওকে সেই ঠান্ডায় আর বাইরে বসিয়ে না রেখে আমার কুটিরে নিয়ে যাই। পরদিন সকালে প্রথমে গ্রামের কবিরাজ ঘোষাল খুড়োকে ও পরে মোড়ল মশাইকে খবর দেই, এবং তিনিও আমাদের গ্রামের দক্ষিণ পূর্বে মাইলখানিক দূরে অবস্থিত মিলিটারি ক্যাম্পের তৎকালীন ক্যাপ্টেন সাহেবকে খবর দেন। একটু বেলার দিকে তারা এলে আগের রাতের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলি। পাগলিটা দালানেই বসেছিল। ঘোষাল খুড়ো কিছু পরীক্ষা নিরীক্ষা করে খানিক বাদে জানালেন যে মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে তৎকালীন পশ্চিম পাকিস্তানি সেনাদের ধিক্কার জানিয়ে ক্যাপ্টেন সাহেব যখন পাগলিটাকে নিয়ে যেতে প্রস্তুত হলেন, তখন আমি ওনাকে একটা অনুরোধ করে বসলাম উনি যেন পাগলিটাকে আমার কাছে রাখার অনুমতি দেন। যেহেতু ক্যাম্পে এত ভিড়, তাই এই অন্তঃসত্ত্বা পাগলিটা ঠিক মতো চিকিৎসা ও দেখভালের অভাবে পড়ে যেতে পারে। পরে মোড়ল মশাইয়ের কিছুটা আপত্তি থাকলেও ক্যাপ্টেন সাহেবের সম্মতির জন্য চুপ থাকেন। এরপর ওনারা একে একে চলে গেলে আমি তৎকালীন মন্দিরের সেবাদাসীকে দিয়ে পাগলিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে মন্দিরে মায়ের প্রণামীতে পাওয়া শাড়ি থেকে একটা পুড়িয়ে আনতে বলে পুজোর জোগাড় যন্ত্রে ব্যস্ত হয়ে পড়ি। খানিক বাদে পেছন থেকে অস্পষ্ট বাংলাদেশি ভাষায় আনমনে বাবা ডাক শুনে পেছন ফিরে দেখি লাল পেরে লাল শাড়ি পরিহিত এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে, যেন মা করুণাময়ীর চিন্ময়ী রূপ। মনের অজান্তেই ডেকে উঠলাম, শ্যামা মা। সেই থেকে পাগলিটার নাম মায়ের নামে রাখি শ্যামা। এরপর থেকে ঘোষাল খুড়োর ওষুধ আর আমাদের সেবা শুশ্রূষায় শ্যামামা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, আর ওর ভেতর বেড়ে ওঠা নবপ্রাণটাও ধীরে ধীরে বড় হচ্ছিল। আমি প্রায়ই শ্যামাকে বলতাম, ছেলে হলে শিবায় আর মেয়ে হলে সরস্বতী নাম রাখবো। যদিও গ্রামের কিছু বাজে ছেলেপুলে দল বেঁধে মাঝে মাঝে মন্দিরে এসে শ্যামাকে খ্যাপাতে লাগলো, কিন্তু তাও বন্ধ হয় ক্যাপ্টেন সাহেবের নজরদারিতে। সেই থেকে সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু অদৃষ্টে অন্য কিছু লেখা ছিল, তাই সুখ হয়তো বেশি দিন টেকেনি। নরকের কীট পিশাচের হাতে তার প্রাণটা বেঘরে যায়। এই বলে ভট্টাচার্য দাদু আবারও থামলেন। চোখের কোণায় যেন এতদিনের চাপা বেদনার গরল অশ্রু ঝরে পড়ছিল। আমরা সবাই বলে উঠলাম, কষ্ট পেও না, যা হবার তা বহু বছর আগে হয়ে গেছে। এখন বলো সেই পিশাচের কি হলো? ভেজা চোখের কোণটা গামছা দিয়ে মুছে আবারও বলতে শুরু করলেন ভট্টাচার্য দাদু। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সেই পিশাচের আর্তনাদ ও চিঁচি শব্দ এক আধবার গ্রামের কেউ শুনতে পেলেও আর কেউ মারা যায়নি। সেদিনও ছিল অমাবস্যার রাত। পাগলিটা যাওয়ার পর থেকে আমার পৃথিবীটা যেন শূন্য হয়ে গিয়েছিল। রাতে ঘুম আসতো না। গভীর রাতে সেই আর্তনাদ চিঁচি শব্দে হঠাৎ চমকে উঠি। পরক্ষণেই মনের ভুল ভেবে উড়িয়ে দেই। তখনও রাত্রির মায়া কাটিয়ে ভোরের আলোর দেখা মেলেনি। পূবের জানালা দিয়ে শুধুমাত্র ক্ষীণ আলোর রেখার আভাস আসছে।
সবেমাত্র উঠেছি, প্রাতকর্ম সেরে সকালের পুজোর আয়োজন করব। এমন সময় কপাটে সজোরে একটা ধাক্কার শব্দ এবং সঙ্গে সঙ্গে কপাটের ওপাশ থেকে এক ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে আসে। ঠাকুর, ঠাকুর, তাড়াতাড়ি কপাট খোলো, সর্বনাশ হয়েছে পিশাচে। কথা শেষ করতে পারে না সে। কপাট খুলে দিতে গিয়ে দেখি হুড়মুড়িয়ে একজন ঘরের ভেতরে এসে পড়ল। তুলতে গিয়ে দেখি, আরে গণেশ না! কিরে, কি হলো? হঠাৎ এই কাক ভরে হন্তদন্ত হয়ে আমার এখানে? কিরে, কি ব্যাপার? সব ঠিক আছে তো? তোর চোখ মুখ এরকম ভয় শুকিয়ে গেছে কেন? গণেশ পাশে রাখা ঘটি থেকে কয়েক ঢোক জল খেয়ে যা বলল, তাতে আমারই আতঙ্কে শরীর কাঠ হয়ে যাওয়ার উপক্রম। গণেশ হাঁপাতে হাঁপাতে বলল, ঠাকুর, কি বলবো, ভয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। সেই পিশাচ আবার ফিরে এসছে। উত্তরপাড়ার হারুগো, হারুলাল, ওই যে মাধব গোসাইয়ের ছেলে, পিশাচ তাকে মেরে ফেলেছে ঠাকুর। সে কি ভয়ঙ্কর দৃশ্য, তাকানোই যায় না। ও পাড়ার রতন গো প্রতিদিনের মতো প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে পুবের খালপাড়ের জঙ্গলে গিয়ে সবে বসেছে। এমন সময় মাথায় 2-3 ফোঁটা জলের মতো কিছু একটা টপ টপ করে পড়তেই হাত দিয়ে মুছতে গিয়ে দেখে হাতে লালচে রঙের চ্যাটচ্যাটে তরল কি যেন একটা লেগে আছে। একটু চমকে উঠে ওপরে তাকিয়ে যা দেখে, চিৎকার দিয়ে কাঠ হয়ে যায়। এই বলে আরো কয়েক ঢোক জল খায় এবং তারপর আমতা আমতা করে যা বলে তা শুনে রীতিমতো আমারও আতঙ্কে রক্ত হিম হয়ে আসে। সে এক বিভৎস ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য। রতন নাকি মাথা তুলে দেখে রক্তাক্ত কিছু একটা ঝুলছে। লণ্ঠনটা উঁচু করে দেখতে গিয়ে আতঙ্কে ভয়ের তীব্র একটা ধাক্কা খায় বুকে। দেখে শেওড়া গাছের লতার ঝুড়িতে একটা কাটা মাথা। না না, কাটা বললে ভুল হবে, ধর থেকে যেন ছিঁড়ে উপড়ে নেওয়া একটি মাথা ঝুলছে। হারুর মাথা। রতন বাবা গো, মা গো বলে লণ্ঠনটা ফেলে এক দৌড় দেয়। কয়েক পা যেতে না যেতেই পাশে ঝোপের মধ্যে আরো কিছুতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। সেই ফ্যাকাশে অন্ধকারে ও হাতড়ে হাতড়ে যা অনুভব করে, তারপর আর নিজেকে ধরে রাখতে পারেনি, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সেটি ছিল একটি মাথাবিহীন ধর। পরে কাক ভরে আরো 2 জন সেই পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের আড়ালে আবছা দেখে কেউ উপর হয়ে পড়ে আছে। ওরা বিস্মৃত হয়ে ঝোপটাকে একটু সরাতে গিয়ে সেই বিভৎস দৃশ্যটা দেখে এবং তারা চিৎকার দিয়ে ওঠে। পরক্ষণে একটু সাহস সঞ্চার করে ধরহীন দেহটার ওপর পড়ে থাকা লোকটাকে সরিয়ে দেখে রতন। পরে তারাই কোনো রকমে রতনকে তুলে পাশের পাড়ার একটি বাড়ির দালানের উপর শুইয়ে মোড়ল মশাই সহ গ্রামের মানুষকে খবর দেয়। গণেশও গিয়ে সেই বিভৎস দৃশ্য দেখে আতঙ্কে স্তম্ভিত হয়ে যায়। রতনের জ্ঞান ফিরতে সমস্ত ঘটনা শুনে এবং মোড়ল মশাইয়ের নির্দেশে আমাদের কাছে এসে ডেকে নিয়ে যাওয়া হয়। চণ্ডীমণ্ডপ পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম, তখন পুবের খালপাড়ের বনের আড়ালে বিস্তৃত সূর্যের আঁকিবুঁকি হালকা নজরে পড়েছে। দেখি মোড়ল মশাই ও হীরেনবাবু আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিসহ নির্বাক দৃষ্টিতে রতনের দিকে তাকিয়ে বসে আছে। রতন আবারও অজ্ঞান হয়ে দালানে শুয়ে আছে। পাশে ওর বউ বাচ্চা বিলাপ করছে। তার খানিকটা দূরে মাধব গোসাই ও তার পরিবার হৃদয় বিতরক কান্নায় ফেটে পড়েছে। অথচ হারুর দেহটা কোথাও দেখতে পাচ্ছি না। মোড়ল মশাইকে জিজ্ঞেস করতে উনি জানান যে ওই বিভৎস দৃশ্য দেখার পর কেউ সাহস করে আর দেহটাকে এখানে আনতে পারেনি। ক্যাপ্টেন সাহেবও দেখলাম এসে পৌঁছালেন। উনি বললেন, গতবারে পাগলিটার মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছানোর আগেই সৎকারের অনুমতি দিয়েছি, কিন্তু ভুল করেছিলেন মোড়ল মশাই। সেটা আপনার একরকম অপরাধ। বর্ডার সংলগ্ন গ্রামগুলো আমাদের আন্ডারে থাকার জন্য তার সমস্ত সুরক্ষা ও আইন শৃঙ্খলার ভার আমাদের ওপর, জানেন তো। চুপচাপ গো মেরে বসে রইলেন। আরো একটুখানি বেলা বাড়ল। আমরা সকলে খালপাড়ের দিকে রওনা দেই। নির্দিষ্ট স্থানে পৌঁছে সবাই বিস্ময়ে আতঙ্কে থ মেরে যায়। সেই বিভৎস দৃশ্য দেখে ক্যাপ্টেন সাহেবও ভয়ে আঁতকে ওঠেন। কোনো মানুষ কিংবা পশুর পক্ষে এটা করা কি সম্ভব? তার মানে এটা যে কোনো পিশাচের কাজ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি মোড়ল মশাই, তাই তো? প্রথমবার পিশাচকে আপনিই তো শনাক্ত করেছিলেন, তাই না? আমি বিস্মৃত কণ্ঠে বলে উঠলাম। আশেপাশের মাটি যেন রক্তে ভিজে কালচে লাল নরম মাটিতে পরিণত হয়েছে। ধরটা ধরে কয়েকজন নিয়ে গেল, কিন্তু ব্যাগরা বাঁধালো
শেওড়া গাছ থেকে ঝুলন্ত মাথাটা নামাতে গিয়ে। যখনই সবাই মিলে মাথাটা নামাতে গেছে অমনি সেই সাত সকালেও খালের ওপারে জঙ্গলের ভেতর থেকে চি চি শব্দ ও আর্তনাদ ভেসে ওঠে। সবাই চিৎকার দিয়ে যে যেদিকে পারল ভয়ে দৌড় দিল। শুধু পড়ে গেলাম আমি, ক্যাপ্টেন সাহেব ও মোড়ল মশাই। দেখলাম তারা ভয়ে থরথর করে কাঁপছে। পরে আমি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে অভয় দিতে ক্যাপ্টেন সাহেব একটু সাহস করে মাথাটা নামিয়ে আনেন। সেদিন সন্ধ্যায় হারুর দাহ কার্যের সময়ও বেশ কয়েকবার সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দ শুনতে পাওয়া গেলেও তার উৎস ঠিক কোন দিক থেকে ঠাউর করা যায়নি। পরের দিন ছিল শনিবার। মোড়ল মশাইয়ের আদেশ মতো গ্রামের মঙ্গল ও সুরক্ষার্থে আমি মায়ের পুজোর আয়োজন করি। এরপর থেকে আরও একটি মাস নির্বিঘ্নে কেটে যায়। আবারও ভট্টাচার্য দাদু খানিকটা থামলেন। বাকিরা তখন ঘটনা শোনার নেশায় বিভোর থাকলেও সেই মুহূর্তে ভট্টাচার্য দাদুর মুখে কিঞ্চিত পরিবর্তন আমার চোখ এড়াল না। আমি জিজ্ঞেস করতে যাব, তার আগে ভট্টাচার্য দাদু পুনরায় বলতে শুরু করলেন, সেদিনও ছিল অমাবস্যা। আমরা সবাই চণ্ডী মণ্ডপে বসে আগামী মণি অমাবস্যার তিথিতে গ্রামের বার্ষিক কালী পূজার আয়োজন উপলক্ষে আলোচনা করছিলাম। সবাই যে যার মতো মত রাখছিল। শুধু মোড়ল মশাইকে দেখলাম চুপচাপ অন্যমনস্ক ভাবে কিছু একটা ভাবছিলেন। একটু নাড়া দিয়ে জিজ্ঞেস করতে চমকে উঠে সম্বিত ফিরতে বললেন, আজও তো অমাবস্যা, আজ আবার কিছু হবে না তো? সঙ্গে সঙ্গে চণ্ডী মণ্ডপে যেন শ্মশানের শূন্যতা নেমে এলো। শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই ছিল না চণ্ডী মণ্ডপে। হঠাৎ করে সেই নিস্তব্ধতার বুক চিরে পাশের গাছে একটি রাতচড়া পেঁচা গোছের কোনো পাখি কর্কশ কণ্ঠে ডেকে উঠল। সেই শব্দে সবাই প্রায় একসঙ্গে আঁতকে উঠলাম। পরক্ষণে মোড়ল মশাইয়ের নির্দেশে সেদিনের মতো আলোচনা স্থগিত রেখে চণ্ডী মণ্ডপ ছেড়ে সবাই যখন উঠলাম, সন্ধ্যা তখন রাত্রির গহীনে ঘনীভূত হতে ব্যস্ত। ঘরে ফেরার পর থেকে মনটা বড্ড অস্বস্তি লাগছিল। সে রাতে নিস্তব্ধতায় কেন যেন অশনি সংকেত অনুভব করছিলাম। রাত্রি তখনও গভীর হয়নি। বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আবারও বুক শিথিল করা সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দ ভেসে আসলো এবং পরক্ষণেই করুণ কান্নার স্বর, চিৎকার, হই হট্টগোল শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ি। ভোলাদের বাড়ি পেরিয়ে ডান দিকের রাস্তাটা ধরতেই অদূরে মিত্তিরদের বাড়ির সামনে গ্যাস লাইট, লণ্ঠন হাতে কিছু মানুষ সমাবেশ লক্ষ্য করলাম। তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে দেখি হীরেন মিত্তিরের বাড়ির উঠোনে মানুষের জমায়েত। সবাই ভয়ার্ত দৃষ্টিতে বিস্ময়ে সামনের উঠোনে বসে থাকা মিত্তির মশাইয়ের বৌমার দিকে তাকিয়ে আছে। মিত্তির মশাইয়ের স্ত্রী বৌমা অঝরে কাঁদছিল। পাশে কাঠ হয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে তিনি ছিলেন। মোড়ল মশাইও এসে পৌঁছালেন। দেখি তার মুখেও অজানা আতঙ্কের ছাপ। কি হয়েছে জানতে চাইলে মিত্তির মশাই যা বলেন তা শুনে আতঙ্কে রীতিমতো শিউরে উঠি। মিত্তির মশাই জানান যে চণ্ডী মণ্ডপ থেকে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে ওনার ছেলে রাকেশ প্রতিদিনের চেয়ে একটু আগেই শুতে চলে যায়। তখনও ঘুমননি মিত্তির মশাই। স্ত্রী পাশে বসে রেকাবিতে পান সাজাচ্ছিলেন। এমন সময় বৌমার চিৎকার ও পৈশাচিক আর্তনাদ শুনতে পান তারা। সঙ্গে সঙ্গে ছুটে চলেন ছেলের ঘরের দিকে। তারা ভয়ে বিস্ময়ে অবাক হয়ে যান। দেখেন বৌমা পাগলের ন্যায় চিৎকার করে কাঁদছে। রাকেশ কোথাও নেই। ভাঙা জানালার দিকে তাকিয়ে আতঙ্কে দুজনেই চমকে ওঠেন। সমস্ত ঘটনা জানতে চাইলে বৌমা কাঁদতে কাঁদতে জানায় যে সবার খাওয়া দাওয়া শেষ হবার পর রান্নাঘর গুছিয়ে সে যখন শোবার ঘরে যায় দেখে রাকেশ পাথরের মতো ঠায় বসে পশ্চিমের জানালার দিকে তাকিয়ে আছে। সেদিকে একবার দেখে মুখ ফিরিয়ে নিয়ে রাকেশের দিকে তাকাতেই সে আতঙ্কে শিউরে ওঠে, কয়েক পা ছিটকে পিছিয়ে যায়। সেই সঙ্গে হ্যারিকেনটা ধাক্কা লেগে মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে যায়। বৌমা দেখে রাকেশের চোখ নিশ্চল পাথর, যেন ঠিকরে বেরিয়ে আসছে, সাথে দু চোখ বেয়ে রক্ত টপ টপ করে পড়ছে। সেই অতি প্রাকৃতিক অবস্থা আঁচ করে ওঠার আগেই সঙ্গে সঙ্গে চি চি শব্দ ও ভয়ঙ্কর পৈশাচিক আর্তনাদ পেছন থেকে ভেসে আসে। মুহূর্তে জানালার শিখগুলো মরমর করে ভাঙতে থাকে। আতঙ্কে চিৎকার করেছে যখন পেছনে দেখে, যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখে জানালার শিখগুলো ফাঁক করে একটি বিভৎস পৈশাচিক কালো ধোঁয়ার ন্যায় মূর্তি ঘরে প্রবেশ করেছে। পরনে ধুতির মতো কিছু একটা সাদা কাপড় পরা, দুটি জ্বলন্ত চক্ষু গহ্বর ব্যতীত আর কোনো
অস্তিত্বই বোঝা যাচ্ছিল না। সেই পৈশাচিকতা আন্দাজ করে ওঠার আগেই পিশাচটা রাকেশের একটি পা ধরে হিঁচড়াতে হিঁচড়াতে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। মিত্তির মশাইয়ের কথা শেষ হতে না হতেই চণ্ডী মণ্ডপের দিক থেকে আবারও সেই পৈশাচিক আর্তনাদ ও চি চি শব্দটা ভেসে আসে। তড়িঘড়ি করে সবাই মিলে সেখানে গিয়ে পৌঁছাতেই যে বিভৎস দৃশ্য দেখি তা দেখে রীতিমতো বাবা গো মাগো বলে কয়েকজন পরিকি মরি করে হাতের লণ্ঠন ফণ্ঠন সব ফেলে দৌড়ে অন্ধকারে মিলিয়ে যায়। মিত্তির মশাই আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। মোড়ল মশাই সহ বাকি সবাই ঠক ঠক করে কাঁপছিলেন। সমগ্র চণ্ডী মণ্ডপের চাতালটা তাজা রক্তে ভিজে গেছে। তার মাঝখানে রাকেশের ছেঁড়া মাথাটা পড়ে আছে, কিন্তু ধরটা কোথায় সেটা না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। এমন সময় গাছের ওপর থেকে থপ করে রাকেশের মাথাবিহীন ধরটা চাতালের উপর এসে পড়ল। শিউরে উঠে ওপরের দিকে তাকাতেই সবাই লক্ষ্য করলাম সেই জ্বলন্ত দুটি চোখ আমাদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে পৈশাচিক আর্তনাদ ও চিঁচি শব্দ করতে অদৃশ্য হয়ে যায়। পরদিন ক্যাপ্টেন সাহেব সহ গ্রামবাসীদের সামনে রাকেশের দাহ কাজ শেষ করে উঠতে বেলা হয়ে যায়। এই বলে ভট্টাচার্য দাদু থেমে পাশে খানিক আগের রেখে যাওয়া চায়ের কাপটা তুলে নিয়ে একটা চুমুক দিলেন। আমরাও নিজে নিজে চায়ের কাপে চুমুক দিয়ে পরক্ষণে বলে উঠলাম, আচ্ছা, সেই পিশাচটিকে কি কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছিল না? নির্মম ভাবে এতগুলো প্রাণ নিল। নির্মম? হ্যাঁ, আমার শ্যামা মায়ের প্রাণটাও নৃশংসভাবে নিয়েছিল। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন। ঘাট কাজ শেষ করে আমরা সবাই যখন চণ্ডী মণ্ডপে এসে বসে চিড়ে বাতাসা খেতে খেতে আলোচনায় বসলাম, ততক্ষণে প্রায় মধ্য গগনে সূর্যের তীব্র দৃষ্টি বর্ষিত হচ্ছে। ক্যাপ্টেন সাহেব বলে উঠলেন যে এবার থেকে প্রতি অমাবস্যায় তিনি পাহারা বসাবেন গ্রামে। এমনভাবে তো চলা সম্ভব না। মোড়ল মশাই চুপচাপ অন্য মনস্কভাবে কিছু একটা ভাবছিলেন লক্ষ্য করলাম। সে বিষয়ে তার রায় জানতে যাব তার আগেই তিনি রীতিমতো উন্মাদের মতো চেঁচিয়ে বলে উঠলেন, না না, ওসব পাহারায় কিছু হবে না। আমি এই গ্রামে আর কাউকে মরতে দেব না। আমি কালই তারাপীঠ গিয়ে তান্ত্রিক বাবাকে নিয়ে আসব। উনি শেষ ভরসা। আমরা সবিস্ময়ে জানতে চাইলাম উনি কি করতে চাইছেন? প্রত্যুত্তরে মোড়ল মশাই আতঙ্কের সহিত জানান যে কে জানে সামনের অমাবস্যায় কার কপালে শনি নামছে। তাই আরও একটা অঘটন ঘটার আগে উনি তান্ত্রিক বাবাকে দিয়ে এই পিশাচকে শেষ করবেন। আসলে ওনার ছেলে রাঘব ও রাকেশ একই সঙ্গে ব্যবসা করত, আর হারুও ওদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখন ওরা দুজন মারা গেছে, তাই মুখে না বললেও মনে মনে ওনার ছেলেকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে আছেন। আমি আশ্বস্ত করে বললাম যে ওরকম ভাবে ভাবার দরকার নেই। ভগবানের ঘরে দেরি হলেও অন্যায় কখনো হয় না, আর যে যারা অন্যায় করে শেষকালে তাদের পরিণতি চরম দুর্ভাগ্যজনক হয়। কথাগুলো শুনে মোড়ল মশাই মুহূর্তের জন্য নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। এরপর আমাদের কথা গ্রাহ্য না করে উঠে চলে যান। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। আগামী মণি অমাবস্যায় মায়ের বার্ষিক পূজা। আস্তে আস্তে সবকিছু ভুলে পুজোর আয়োজনে সবাই ব্যস্ত হয়ে পড়ে। হপ্তা দেড়েক বাদে মোড়ল মশাই তারাপীঠ থেকে একজন কালো বস্ত্র পরিহিত জটাধারী কাপালিকে কোচের তান্ত্রিককে নিয়ে গ্রামে আসেন। দিনটা ছিল শনিবার। সেদিন বিকেলে মোড়ল মশাইয়ের আদেশ মতো গ্রামের মানুষ সহ আমি চণ্ডী মণ্ডপে হাজির হই। গিয়ে দেখি হলুদ, কালো তিল, সরিষা, সিঁদুর ও আরো কিছু সামগ্রী রাকেশের মাথাটি চাতালের যে জায়গায় পড়েছিল ঠিক সেই জায়গায় বৃত্তাকার করে তার মাঝখানে বসে কি সব উদ্ভট উদ্ভট মন্ত্র পড়ছিল তান্ত্রিকটি। এইভাবে প্রায় ঘণ্টাখানেক চলার পর হঠাৎই উঠে দাঁড়ায় সে। তারপর ঝোলা থেকে একটি মরার খুলি বের করে তার মধ্যে মন্ত্রপুত জল ভরে সেই জল আস্তে আস্তে মাটিতে ফেলতে লাগলো এবং বলল ওই জল নাকি যেদিকে গুড়িয়ে যাবে সেদিকে আমাদের অনুসরণ করতে হবে। সেই অলৌকিক খেলা বেশ কিছুক্ষণ চলার পর আমরা পেছন পেছন গিয়ে যে জায়গায় পৌঁছালাম তা হলো শ্মশানের ওই যে দক্ষিণ প্রান্তে পুরনো অশ্বত্থ গাছটা দেখছো তার ঠিক
নিচে। আমরা সবাই অবাক হয়ে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় দেখি তান্ত্রিকটি বম তারা বলে সেই জল ছিটিয়ে দিয়ে গাছটাকে আরো 3 বার প্রদক্ষিণ করে। তারপর একটি লাল সুতো দিয়ে অসত্য গাছটাকে 3 পাকে বেড় দিয়ে বেঁধে সাথে সাথে মনে হলো সেই চিঁচি শব্দটা ক্ষণিক শুনতে পেলাম, অথচ বাকিদের মুখের ভাব দেখে মনে হচ্ছিল না যে তারা শুনতে পেয়েছিল কিনা। এক রাশভারী কর্কশ গম্ভীর কণ্ঠস্বরে খানিক বাদে সেই তান্ত্রিকটি বলে উঠল, চিন্তার কোনো কারণ নেই, পিশাচটাই গাছেই থাকে, আমি তাকে বেঁধে দিয়েছি। এখন আগামী কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমি আবার আসব, তখন একে বন্দি করে নিয়ে যাব। সেই পর্যন্ত খবরদার এই মন্ত্রপুত সুতো যেন কেউ না কাটে। এরপর সবাই আবার চণ্ডী মণ্ডপে ফিরি। তান্ত্রিকটি মোড়ল মশাইয়ের কাছ থেকে একটা ভালো অঙ্কের টাকা ও নানাবিধ জিনিস দক্ষিণা নিয়ে